এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। জুলাই আগস্টের 5 তারিখে, বিশেষ করে 5ই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় 6 জন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। সেই রিপোর্টে 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই 8 জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এই 8 জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে 6 মাস 13 দিন, অর্থাৎ 195 দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার 139 7/10/2024 এটা শুরু হয়েছিল এবং 20 তারিখ অর্থাৎ গতকালকে 20 এপ্রিল 2025 তারিখে এই তদন্ত রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তদন্তের মূল প্রতিবেদন অংশের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 90। অন্যান্য আচ্ছা, এরপরে দালিলিক প্রমাণ, অডিও এবং অন্যান্য প্রমাণাদি আলাদা ভলিউমে সংরক্ষিত আছে। সেটার নাম্বারগুলো এই মুহূর্তে আমি দিতে পারছি না। মোট সাক্ষী 79 জন সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে। এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন তখন এখান থেকে আমরা হয়তো এর সংখ্যা কমানো হতে পারে। আমরা দেখব যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদেরকে হয়তো উপস্থাপন করা হবে। ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণাদি পেয়েছি এবং সেগুলোকে এখন নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছি, 19টি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট 11টি। অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে 2টি। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যেই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। নিচের দিকে যারা আছে তারা সরাসরি গুলি করেছেন, যেগুলো মানে মারণাস্ত্র দিয়ে, ফায়ার আর্মস, শটগান না, একেবারে রাইফেল এই জাতীয়। আর উপরের দিকে যারা ছিলেন তারা সরাসরি মাঠে থেকে কমান্ড করেছেন, কমান্ডার হিসাবে তাদেরকে, যেমন হাবিবুর রহমান তার নির্দেশ, সুদীপ কুমার চক্রবর্তী তারা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তাদের ফোর্সকে অর্ডার দেয়া, আক্তারুল ইসলাম ফিজিক্যালি প্রেজেন্ট থেকে হুকুম দেয়া এবং তার সমস্ত প্রেজেন্স ভিডিওতে এগুলো পাওয়া, এগুলো আছে আর কি। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব, যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি। বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে। তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হব। যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে। কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে। আর আইনের প্রক্রিয়া হচ্ছে যে সমস্ত আসামিরা পলাতক আছে
তাদের ব্যাপারে পত্রিকায় আদালতে ফর্মাল চার্জ দাখিলের পরে আদালত তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন, 15 দিনের সময় দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন। ওই সময়ের মধ্যে তারা হাজির না হলে তাদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে এবং নিয়োগ করার মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত বাংলাদেশের সব অপরাধের বর্ণনা আসবে, সেক্ষেত্রে চানখারপুলের যে বর্ণনা সেটা ওটার মধ্যে সম্পৃক্ত হবে। এটা যেমন অ্যালোন চানখারপুলের ঘটনা, শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে, তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে, নরসিংদী যুক্ত হবে, রংপুর যুক্ত হবে, এইভাবে বাংলাদেশের সব কিছু যুক্ত হবে এবং সেটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আকারে তার বিরুদ্ধে আসবে। আমরা সব একেবারে টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনব। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, বা এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি, সে কারণেই 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে, যেমন চানখারপুর এলাকায় শুধু পুলিশ না, কিন্তু সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল, তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, মানে সম্পৃক্ততা পেলে। এটা কিন্তু এন্ড না। চানখারপুল এলাকার একটা সার্টেন টাইমের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র তার চার্জশিট। ওই এলাকায় আরও যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলো আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সেখানে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চার্জশিট আবারও দাখিল হবে। না, আলাদা মামলায় আসবে, আলাদা মামলায়। এবং আপনাদেরকে আমি এটা বলে দিতে চাই, আপনারা আমাদের স্বাভাবিক আমাদের যে ধারণা যে একটা এফআইআরের মধ্যে আবার নতুন করে কিভাবে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কিন্তু আমাদের কোনো আইনগত বাধা নেই। যে কয়েকজনকে সম্পৃক্ত পেয়ে আমি চার্জশিট দাখিল করলাম, এর বাইরে যত ঘটনা থাকবে আলাদাভাবে চার্জশিট দাখিল হতে আইনগত কোনো বাধা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী বলে কোনো শব্দ নাই, বাদী হচ্ছেন চিফ প্রসিকিউটর। অভিযোগকারীরা হলো তথ্যদাতা মাত্র, তাদের এই তথ্যের ভিত্তিতে তদন্ত সংস্থা তদন্ত করবে। তথ্যের ভিত্তিতে তাদের এখানে নারাজি দেওয়ার আইনে কোনো স্কোপ নাই, কারণ তারা কোনো অবস্থাতেই মামলার বাদী না। তারা হয়তো বলেছেন যে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে এই ঘটনা, সেটা আমরা আমাদের তদন্ত সংস্থা গ্রহণ করেছে, তার ভিত্তিতে তদন্ত করে তারা যেটা পেয়েছে সেটার ভিত্তিতে রিপোর্ট দাখিল হবে। কিন্তু এইখানে যেহেতু বাদী নাই, নারাজি দাখিলের যে ফৌজদারি কার্যবিধি সেটা এখানে প্রযোজ্য না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরকম নারাজি দেওয়ারও কোনো ব্যবস্থা নেই। যদি কোনো তথ্য অতিরিক্ত এরকম পাওয়া যায়, তারা যদি সেটা অকাট্যভাবে উপস্থিত করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটা এডিশনাল এভিডেন্স হিসাবে পরবর্তীতে দেওয়ারও সুযোগ আছে। যদি এমন কিছু পাওয়া যায় সেক্ষেত্রে পরবর্তীতে এটা দেওয়ার সুযোগ পাওয়া যাবে।